অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো থাকার জন্যই তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্ত একটি কথা বলেছিলেন, আর কি হে হবে দেখা যতদিন যাবে। তো আমারও ঠিক তদ্রূপ এইরকম একটা আকুতি ছিল যে করোনার কারণে ক্লাস হচ্ছে না, তোমাদের কি আর দেখতে পাবো, তোমাদের সাথে কি আর কথা হবে, আর কি ক্লাস হবে, বেঁচে থাকবো না মারা যাবো, এইরকম একটা আকুতি ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তোমাদের সাথে এই অনলাইন ক্লাসটা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণিকে আমাদেরকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে যোগাযোগ করার, তোমাদের সাথে ক্লাসের আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা, করোনার আগে তোমরা যখন ক্লাসে আসতে বিভিন্ন এলাকা থেকে, তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ যে অনেকে যে পোশাকটা পরে আসতে, সেই পোশাক সবার কিন্তু একই সমান ছিল না। কারোরটা ছিল কম দামের, কারোটা ছিল বেশি দামের, কারো হাতে ছিল দামি ঘড়ি, কারো পায়ে ছিল দামি জুতো। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে আর্থিক অবস্থা। তো যার আর্থিক অবস্থা ভালো, সে হয়তো দামি পোশাক, দামি ঘড়ি, দামি জুতা পরে স্কুলে আসতে পেরেছ। আর যার আর্থিক অবস্থা ভালো নেই, সে হয়তো একটু কম দামি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটা আলোচনা করব, সেটা এই ধরনের পল্লী অঞ্চলের আর্থিক দুরবস্থা সম্পন্ন বিষয়ে লেখা একটি কবিতা, যে কবিতার নাম হচ্ছে পল্লী জননী। শিক্ষার্থীরা, আসো আমরা পল্লী জননী কবিতা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, পল্লী জননী কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। শিক্ষার্থীরা, আমি প্রথমেই কবির সাথে তোমাদের পরিচয় ঘটিয়ে দিব। পরিচয় জানবে তোমরা। কবি জসিমউদ্দিনের জন্ম 1903 সালে ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে। আমি কবির জন্মসালটা লিখছি, জন্ম 1903 সালে। তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তিনি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় পেয়েছে নতুন মাত্রা। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্রজীবনেই তার কবি প্রতিভা বিকাশ ঘটে। আর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার কবর নামক কবিতাটি প্রকাশ হয়, যেটি বাংলা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ আছে, যেগুলো নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার ভাসি, মাটির কান্না ইত্যাদি। শিক্ষার্থীরা, কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাব্যটি বহু বিদেশি ভাষায় অনুদিত হয়। চলে মুসাফির কবি জসিমউদ্দিনের লেখা একটি ভ্রমণ কাহিনী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে।
এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 21 পদক লাভ করেন। এমন প্রতিভার কবি 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। আমি মৃত্যুর সালটি লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা, কবি সম্পর্কে এত কিছু বলার আছে যে আর অনেক বাকি রয়ে গেছে। আমি কবির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। কবির একটা ছবি আমি নিয়ে আসছি, সেই ছবিটা আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা, আমি যে ছবিটি এখানে টাঙিয়েছি সেখানে আমাদের পল্লী জননী কবিতার পল্লী কবি জসীমউদ্দিনের ছবি। শিক্ষার্থীরা দেখুন জসীমউদ্দিনের ছবিটা। আর আমি জন্মসালটা বলে লিখেছি, জন্ম 1 জানুয়ারি 1903 সাল, মৃত্যু 13 মার্চ 1976 সাল। শিক্ষার্থীরা, এখানে একটা কবিতার লাইন দেওয়া আছে। তো এই কবিতার লাইনগুলো আমাদের পল্লী জননী কবিতার লাইন নয়, কিন্তু কথা হচ্ছে কেন এগুলো দিলাম, দেওয়ার পিছনে অবশ্যই দুটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে লাইনগুলো আকৃতি ও বৈশিষ্ট্যের দিক দেখে তোমরা বুঝতে পারবে যে এটি একটি কবিতা, এবং কবিতার লাইনগুলো এইরকম দেয়া থাকে যেগুলো চরণের মিল থাকে, প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল থাকে। এই কারণে আমি এই কবিতার সহ কবির ছবি দিলাম। দ্বিতীয় কারণ হচ্ছে এই কবিতার মতো আমাদের আজকের কবিতাটিতেও পল্লী অঞ্চলের বিষয় অন্তর্ভুক্ত আছে। এই দুটি কারণে আমি জসীমউদ্দিনের ছবির সাথে একটা কবিতাও দিয়েছি। তো শিক্ষার্থীরা, পল্লী মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগমধুর চিত্র এই কবির কাব্যে খুঁজে পাওয়া যায়, তাই তিনি পল্লী কবি নামে পরিচিত। কাব্যগ্রন্থের নাম আমি আগেই বলেছি, তাও তোমাদের মনে রাখার সাথে আমি আবার বলে দিচ্ছি: নকশিকাঁথার মাঠ, সুজন বাঁধিয়ার ঘাট, রাখালি, বালুচর, মাটির কান্না ইত্যাদি। তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। এই গেল আমাদের কবি সম্পর্কে। শিক্ষার্থীরা, কবিতার মধ্যে কিছু কঠিন শব্দ রয়েছে, নতুন শব্দ আছে, যেগুলো নতুন তোমাদের কাছে মনে হচ্ছে। তো এখানে আমি 2-3টা শব্দের অর্থ লিখে দিচ্ছি, লিখে আছে যেগুলো আমি এখন আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। পচাম, পচে গেছে যেমন, নামাজির ঘরে মোমবাতি মানে, মসজিদে মোমবাতি দেওয়ার মানব করা। নয়ন নীল, নয়ন হলো চোখ, নীল হলো পানি। আরঙের দিনে, আরং হলো হাট বা বাজার, দিনে মানে মেলা, অর্থাৎ বাজারের দিন, যে দিনে এই মেলাটা বা আড়তটা বসে। তো শব্দার্থগুলো আমি আগেই দিলাম এই কারণে যে আমরা একই পোস্টার পেপারে লিখে রেখেছি, দ্বিতীয়বার আর দেওয়ার হয়তো সময়। আমরা এখন এটা খুলে নিচ্ছি শিক্ষার্থীরা। তো আমি কবিতার নামটি মুছে দিয়েছিলাম, এখন আমি আবার লিখে দিচ্ছি।
শিক্ষার্থীরা, কবি লেখকরা তাদের নামের বানান তারা যেভাবে লিখেছেন আমাদেরকে ঠিক সেভাবেই লিখতে হবে। তো জসীমউদ্দিনের নামের বানান উদ্দিন, দীর্ঘকার দিয়ে জসীম আর বানানটা হচ্ছে উদ্দিন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। অনেক সময় নামের বানানের ভুলের কারণে দেখা যায় অনেক মার্কস কাটা যায়। আমি সেটা যাতে না হয় সেই কারণে আমি এটা এরকম করে দিয়েছি। তো শিক্ষার্থীরা, এবার আমি কবিতা সম্পর্কে তোমাদের আলোচনা করব। খুবই হৃদয় বিদারক কাহিনী আছে এতে। তো শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের 242 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করো। রাত থমথম, স্তব্ধ নিঝুম, ঘুর ঘুর অন্ধকার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারা খাড়। রুগন ছেলের শিওরে বসিয়া খেলা জাগিছে মাথা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চুকের পাথা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের খেলা পরাণ তুলে। ভন বন ভন জমাট বেঁধেছে বুনু মশকের গান, এদ ডুবা হতে বহিছে কঠোর পছান পাতার ঘাম। ছোটো পুড়ে ঘর বেড়ার পাকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মাথা মনে মনে গণিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে তাকে কবে। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে নাকি কি করিব তার। পাণ্ডুর গালে চুমো খায় মাথা, সারা গায়ে দে হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দে তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, ছেলের তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রাসূল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসিয়ে বহিয়া নয়ন। বাঁশবনে বসি ডাকে খানা খুয়ো রাতের আদার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনুপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি, তো চাই কিবা সংখ্যায় মার পরাণ উঠেছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই বাসি হিয়া কুনে, বালাই ভালাই ভালো হবে জাদু মনে মনে জাল বুনে। ছেলে কয়, মাঘ পায়ে পড়ি বলো ভালো যদি হই কার, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হইতে করিতে পারে তো খাড়া। শিক্ষার্থীরা, আমি এই কবিতার এটুকুই আলোচনা করলাম। আজকে এইটুকুই আলোচনা করব। কবিতা অনেক বড়, একদিনে আলোচনা করা সম্ভব নয়। তো শিক্ষার্থীরা, এখানে একজন গরিব দুঃখিনী মায়ের রুগ্ন ছেলের পাশে বসে তার মনের আকুতি প্রকাশ পেয়েছে। কবি অনেক সুন্দর করে এই পল্লী মায়ের দরিদ্র পরিবারের চিত্রটি আমাদের সামনে তুলে ধরেছে। তো শিক্ষার্থীরা, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তারা অভাব অনটনের বিষয়টা বুঝে না, কিন্তু বুঝে তারাই যখন মাস শেষে স্কুলের বেতনটাও পরিশোধ করার সামর্থ্য রাখে না। তো শিক্ষার্থীরা, আমাদের আলোচিত পল্লী জননী কবিতার যে বিষয়টি এখানে বলা হয়েছে, তো বিষয়টি হচ্ছে ছেলে অসুস্থ, ডাক্তার দেখানোর ক্ষমতা মায়ের নেই। মায়ের মনে পড়তেছে ছেলে সুস্থ থাকা অবস্থায় অনেক আবদার করেছে, দারিদ্রতার কারণে মায়ে পারেনি সেটা মিটাইতে। অসুস্থ ছেলের মাথার কাছে বসে
মায়ের এই মানসিক অবস্থায় প্রকাশ পেয়েছে কবিতায়। চতুর্দিকে নিঃশেষের একটা আকুতি, পচা ভাসি গন্ধ আসতেছে এদডুবা থেকে, বাহিরে মশার বন বন শব্দ, নীরব নিজুব রাতে মায়ের কানে এসে পৌঁছতেছে। মা যেন সব কিছুতেই শুনতে পাচ্ছেন ছেলের অশুভ সংকেত। মা মনে মনে ভাবতেছেন হয়তো ছেলের আয়ু আর বেশি দিন নাই। তো মায়ের কষ্ট এটাই, ছেলেকে সুস্থ করে তোলার জন্য যা যা প্রয়োজন মায়ের কাছে সেই অভাবের কারণে সেটুকু মায়ের কাছে নাই। আছে শুধু বুক ভরা স্নেহ, ভালোবাসা, যা দিয়ে জয় করতে চাচ্ছেন ছেলের এই অসুস্থতাকে। তো কবিতার লাইনে বলা হয়েছে স্তব্ধ নিঝুম রাত্রি। স্তব্ধ নিঝুম রাত্রিতে, নিঝুম মানে যেখানে কোনো সারা শব্দ হচ্ছে না, কোথাও পেঁচার শব্দ ওখানে আসতেছে, পেঁচা ডাকতেছে, আবার মশার ভন ভন শব্দটাও আসতেছে, বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু এসে গায়ে লাগতেছে। মা কিন্তু ছেলের শিয়রেই বসে বসে প্রহর গুনছেন কবে ছেলে সুস্থ হবে। ছেলে মায়ের কাছে আবদার রেখেছে, মা আমি যদি ভালো হয়ে যাই, করিমের সাথে যদি খেলতে যাই, তুমি আমাকে তো আর বাধা দিবে না মা, এই প্রতিজ্ঞাটা করো। মার কাছ থেকে অসুস্থ অবস্থায়ও ছেলে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে যে করিমে ভালো হয়ে গেলে করিমের সাথে খেলতে যাবে, সে তো অসুস্থ। তো ছেলে আরও বলতেছে, মা গো, করিম চাচা যিনি কবিরাজের মতো যার চোখে গুলো দেন, তো বলতেছে এমন কি হয় না করিম চাচা ছাড়া যে আমাকে এখনই এতটা রোগ হতে করিতে পারেন খারাপ, মানে ভালো করে দিতে পারে। এই আকুতিটা একজন দরিদ্র মায়ের কানে যখন পৌঁছে তখন কতটা খারাপ লাগে শিক্ষার্থীরা তোমরা নিজেরাই বুঝতে পারতেছ। তো শিক্ষার্থীরা ছেলের সুস্থতার জন্য মায়ে মসজিদের গড়ে মোমবাতি মানে খিসিয়ে ছেলে ভালো হবে, কোন উপায়ে ছেলে সুস্থ হবে, সেই চিন্তাই মায়ের মনে কাজ করতেছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার এই পাঠের সাথে সংশ্লিষ্ট আসো। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের কবিতার অর্ধেক অংশ বাকি আছে এখনও, আগামী ক্লাসের বাকি অংশটা আমি নেব এবং তোমাদের কমেন্টে যদি আমাকে জানাও তাহলে আমি আরও সুন্দর করে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন তোমাদেরকে 2-3টি প্রশ্ন করব, তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এবং শিখে রাখবে। শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে কষ্ট করে হলেও এগুলো একটু লিখো। জননী কবিতাটি কবি কোন গ্রন্থ থেকে
কবির রচিত কোন কবিতাটি শিক্ষার্থীরা, আমার লেখাটা কি দেখা যাচ্ছে? কমেন্টে জানাবে কোন কবিতাটি বাংলা সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষার্থীরা, আমি আলোচনা করেছি এগুলো, তোমরা একটু মনে করে আনসারটা লিখবে। কবি কত সালে মৃত্যুবরণ করেন? কবির কোন কাব্য বিদেশি ভাষায় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলো তোমরা বাড়িতে শিখবে। পল্লী জননী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 2. কবি রচিত কোন কবিতাটি বাংলা সংকলনের অন্তর্ভুক্ত করা হয়? 3. কবি কত সালে মৃত্যুবরণ করেন? 4. কবি কোন কাব্য বিদেশি ভাষায় অনুদিত হয়? শিক্ষার্থীরা, তোমরা এগুলো খাতায় লিখে নাও, আমি মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা, বাড়িতে বসে তো কিছু কাজ করতেই হয়, তো বাড়ির কাজ তোমরা খাতায় লিখে রাখো, আমি একটু কাজ দিচ্ছি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা প্রকৃতির বাড়ির কাজ হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা প্রকৃতির আলোচনা করো। শিক্ষার্থীরা, এটা খাতায় লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন বিদায়ের পালা। তো যাওয়ার আগে দুটো কথা অবশ্যই বলে যাব, যা তোমাদের জন্য অবশ্যই উপকারের। শিক্ষার্থীরা, মাদক সম্পর্কে আমি বলতে যাচ্ছি। তো মাদক কখনো তোমরা স্পর্শ করবে না, কারণ
একদিকে যেমন মাদক অর্থের অপচয় করে, ঠিক তেমনি অপরদিকে সেটা শারীরিক মানসিক উভয় দিকেই ক্ষতিকর। তো প্রমাণ হিসেবে আমি বলতে পারি, তোমরা দেখেছ মাদকাসক্ত ইয়াবা সেবন করত ঐশী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে দেখা যায় তার নিজের মা বাবাকে সে হত্যা করেছে। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কখনো মাদকের ধারে কাছেও যাবে না। আর স্বাস্থ্য সম্পর্কে একটি কথা বলতে চাই, তোমরা সবসময় হাত পা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবে। 2-3 মিনিট সময় লাগবে, সাবান নিয়ে হাতগুলো ভালো করে পরিষ্কার করবে, এরকম করে পরিষ্কার করবে। তারপর আবার ভালো করে হাতটা ধুবে, তারপর তোয়ালে দিয়ে বা টিস্যু দিয়ে হাতটা পরিষ্কার করে নেবে। শিক্ষার্থীরা, আজকে আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।